President and Sanchita Chakrabarti. নমস্কার কলকাতা, আপনারা ভালো আছেন সবাই? দেখুন, কালকে আমরা হিন্দিতে বলছিলাম, সঞ্চিতা বাংলাতে বলছিল, বিভিন্ন জায়গায় আমরা হিন্দি বা ইংরেজিতে বলে এসেছি। তা আজকে আমরা আমাদের আপলাইনদের কাছ থেকে পারমিশন পেয়েছি, আজকে আমরা কিন্তু বাংলাতেই বলবো। নাম সবাই জানেন, শুধু এইটুকু বলে দিই, আমি অভিজিৎ ও সঞ্চিতা। কেন বলে দিলাম? কারণ লুধিয়ানা গিয়ে প্রবলেম হয়েছিল। জেনারেলি পাঞ্জাবিদের নাম ছেলে আর মেয়ের কোনো তফাৎ থাকে না। লুধিয়ানাতে আমার পিঠ ফিট চাপড়ে লোকে জিজ্ঞেস করলো, সঞ্চিতা জি কেসে হ্যাঁ? তো সেই জন্য বলে দেওয়া ভালো বলে বলে দিলাম। তো দেখুন, সত্যি কথা বলতে কি, আজকে এত হইচই, মানে কি হলো বলতে পারবো না। কে একজন স্টেজ থেকে বলছিলেন যে যদি স্টেজে আসেন দেখতে পাবেন, সম্ভবত দেবাশিস সেনগুপ্ত তো বলছিল যে এখান থেকে কি দেখায় আমি ভাষায় বোঝাতে পারবো না। কালকে এসে প্রথম চমকে গেলাম, আজকে দেখলাম আলো কমিয়ে দেওয়া হয়েছে, তাতে জিনিসটা আরো সুন্দর হয়ে গেল। মানে কি জিনিস দিলেন আপনারা আজকে আমাদের, জাস্ট আপনারা ভাবতে পারবেন না। এবং এইটুকু বুঝিয়ে দিলেন যে আপনারা আমাদের সঞ্চিতার ওপর একটা বিশাল দায়িত্ব চাপিয়ে দিয়েছেন। আপনাদের সবার মান, ইজ্জত, সম্মান এখন আমাদের হাতে। এবং এইটুকু প্রমিস করছি, জীবনে আপনাদের কারুর মাথা নিচু হতে দেবো না। মানে কি ভাবা যায় না, কি পেলাম, কি পেয়েছি। টাকা পয়সা যদি অ্যামওয়ে কর্পোরেশন না দিত, এইটা পাওয়ার জন্যেও আপনারা প্রত্যেকে ডায়মন্ড হয়ে এখানে আসতে পারতেন। আমি জানি। দেখুন, আজকে সত্যি কথা বলতে কি, আমরা বিরাট কিছু যে করেছি বা বিরাট মাপের কিছু একটা, তা নই। আজকে আমরা খুবই সাধারণ, সিম্পল, আমরা খুব সাধারণ ঘরের সাধারণ মানুষ ছিলাম, কিন্তু আস্তে আস্তে ব্রিজ সিস্টেমের হাত ধরে, অ্যামওয়ে কর্পোরেশনের হাত ধরে আর আপলাইনদের হাত ধরে এখানে এসে পৌঁছেছি। এবং সবসময় মনে রাখি, মাথার ওপর উনি না থাকলে কিছুই হতো না। অল গ্লোরিজ গো টু গড। সুতরাং আমরা বিরাট কিছু নই। সত্যি কথা বলতে কি, আমি নিজে একজন খুব ইন্ট্রোভার্ট ছেলে ছিলাম, লোকের সঙ্গে মিশতাম না, বন্ধু বান্ধব বিশেষ ছিল না। মাত্র 22 জনের লিস্ট বানাতে পেরেছিলাম, যার জন্যে সিগারেট চাও খাই না বলে আরো মুশকিল হয়েছিল বন্ধুত্ব করা। তো খুব অসুবিধে, মানে মানে কি অদ্ভুত টাইপের ছিলাম, যা ভাবতাম না, কারোর সঙ্গে মিশতাম না। একটাই বন্ধু ছিল জীবনে, সঞ্চিতা, তার সঙ্গে মেশার সুযোগ হতো না। কারণ আমার ঘুম থেকে ওঠার আগে সঞ্চিতা অফিস চলে যেত, রাত্রে যখন সঞ্চিতা আসতো ও যা ক্লান্ত থাকতো, আর কথা বলা যেত না। সুতরাং আমি কারোর সঙ্গেই মিশতাম না, এরকম একটা অদ্ভুত টাইপের প্রাণী ছিলাম। তো তারপরে সেই ছেলেটি আস্তে আস্তে জানি না কি করে মাইন্ডসেটটা হয়ে গিয়েছিল চাকরি পেতে হবে, ব্যবসা জীবনে না। ব্যবসার প্রতি পাগলের মতন ভয়, কোনো সাকসেসফুল ব্যবসায়ীকে কোথাও ধারে কাছে দেখতে পাইনি আশেপাশে। সেই জন্য ব্যবসা সম্বন্ধে একটা ভীতি, এবং ব্যবসা হয় না এটাই জানতাম। এবং খুব স্বাভাবিকভাবে আমরা ইউনিভার্সিটিতে যখন একসঙ্গে পড়তাম, একদিন সুযোগ পেলাম একটা ব্যবসা করবার। তা সঞ্চিতা ঠিক করলো করবে কিরকম ব্যবসা, একদিনের ব্যবসা, ওটা ইউনিভার্সিটি স্টুডেন্টরা সবাই মিলে করতো। আমাদের যারা আজকে এই বিজনেস স্পন্সর করেছে, অসম কাপল, ফাউন্ডার্স এমারাল্ড, গোয়িং ডায়মন্ড, কিরিটিয়ান, শাশ্বতী দাশগুপ্ত। শাশ্বতী আমাদের ক্লাসমেট ছিল এবং টপার গোল্ড মেডেলিস্ট ছিল। তো শাশ্বতীও কিছু ব্যবসা শুরু করেছিল একদিনের জন্য, সকাল থেকে রাত অবধি। সঞ্চিতাও শুরু করেছিল। আমাকে সে সঞ্চিতা বললো, হ্যাঁ রে করবার কথা। কিসের ব্যবসা? লস্যি আর কফির। আমি বললাম টাকা কত লাগছে? বললো 50 টাকা মাত্র। আমি বললাম আমার কাছে নেই। আপনাদের প্রসপেক্ট এরকম বলে না? নেই। 40 বছর ধরে কি চাকরি করছে, 30 বছর ধরে ব্যবসা করছে, 4000 টাকা চাইলেই বলে না নেই। তাহলে করছে কি 30 বছর 40 বছর ধরে 4000 টাকা যদি না থাকে? তা আমি ওরকম বলে দিলাম, তা একটা লোক 30 বছর চাকরি করার পর যদি 4000 টাকা না থাকে, আমি তখন চাকরি করি না, আমার কাছে 50 টাকা কি করে থাকবে বলুন? তা আমি বলে দিলাম 50 টাকা নেই। ও বুঝেছিল আমার মেন্টালিটি, এমপ্লয়ি মেন্টালিটি, চাকরির জন্য জন্মেছিলাম। তো আমাকে বললো চাকরি করবার কথা। আমি বললাম হ্যাঁ চাকরি। কোথায় চাকরি? কি চাকরি? বললো এই তো আমার লস্যির দোকানে দারুণ কাজ আছে। আমরা তো পারবো না, তুমি এক্সপার্ট, তুমি এসে সব সামলাবে। আমি বললাম দাও, দারুণ করে ফেলো, কিন্তু তার বদলে বললো যে লস্যিগুলো বিক্রি হবে না সব তুমি খেয়ে নে। বিউটিফুল। আমি পেটুক মানুষ এমনিতেই।
আমি দেখলাম এর থেকে ভালো সুযোগ কি, কারণ ব্যবসা চলে না বলেই আমার ধারণা ছিল আমি তো আরোই চালাতে পারবো না, ধরো এক গ্লাস লস্যি বিক্রি হবে না, আমি পুরোটাই খাবো, কি মজা। আমি চলে গেলাম চাকরি করতে, আমি ম্যানেজার হয়ে গেলাম, আমি কর্মচারী, আমি অ্যাডভার্টাইজার, আমি অ্যাকাউন্টেন্ট, সব কিছু হয়ে গেলাম। আর এরা যারা বিজনেস করেছে সব বিজনেস পার্টনাররা সারাদিন চেয়ারে বসে এরকম করে পা নাচাল আর গল্প করলো, ভাবতে পারে। আর আমি একা চাকরি করলাম, করার পর যা সেল হয়েছিল ভাবতে পারবেন না। 50 টাকা করে এক একজন লাগিয়েছিল, 50 টাকা ওঠার পর 60 টাকা করে নেট প্রফিট হয়েছিল প্রত্যেকের। ব্যবসা ভাবুন। আর আমার ভাগ্যে কি জুটেছিল, কিছু না, কেন, কারণ উৎসাহের চড়ে শেষ গ্লাস লস্যিটাও বেচে দিয়ে ফেলেছিলাম আমি। কি অদ্ভুত টাইপের ছিলাম, এরকম একটা লোক, এইভাবে বড় হয়েছি, এইভাবে ভয়ে ভয় ব্যবসার দিক থেকে সরে সরে লোকের সঙ্গে না মিশে 22 জনের লিস্ট নিয়ে স্টার্ট করে, ইভেন মানে কিরকম ছিলাম ভাবেন। মানে আমি যখন লোকে যখন জানলো যে সঞ্চিতার সঙ্গে আমার অ্যাফেয়ার্স হয়েছে, লোকে আমাকে দেখতে এসেছিল, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীরা, বাট করলো কি করে, কি করে করলি জিজ্ঞেস করছে, আমি ইন্টারভিউ নিচ্ছে। আমি ওদেরকে বলিনি, আপনাদেরকে আজকে বলছি, বাইরে কাউকে বলবেন না। 95% ইনিশিয়েটিভ সঞ্চিতা নিয়েছিল, নইলে ছাতার মাথা হতো। এইরকম একটা লোক, সেও কিনা এই সিস্টেম কর্পোরেশনের আপলাইনের হাত ধরে ডায়মন্ড হয়ে গেল। আর আপনারা এখানে আমাদের কত ওস্তাদ ওস্তাদ লোক আছেন, পারেন না কিছু করতে, কিচ্ছু নেই, এই করে ডায়মন্ড হয়েছি। তো বলবো কি করে, আর কি কি করতে হয়েছে, কিছু বিরাট করতে হয়নি, হাতি ঘোড়া মারতে হয়নি, বলবো কি করেছি। কিন্তু তার আগে, যার আগে বলার অধিকার, কারণ যে আমার আগে ডিসিশনটা নিয়েছিল বিজনেসটা স্টার্ট করার, আসুন আমরা তাকে ডেকে নিই। সে আমার বেস্ট ফ্রেন্ড, মাই বেস্ট স্পিকার, মাই কুইন, বিয়ন্ড ক্যাম্প সঞ্চিতা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি প্রথমেই আপনাদের প্রত্যেককে ধন্যবাদ দিই, আমরা অভিভূত আপনাদের এইরকম সম্মান আমাদের জানালেন বলে। তারপরে আমি বলি, আমাদের যখন হাত তোলা হচ্ছিল তখন আমি আপনাদের প্রত্যেকের জন্য ভগবানের কাছে একটা প্রার্থনা করেছি, সেটা এই যেন এই মুহূর্তটা আপনাদের প্রত্যেকের জীবনে একবার করে আসে। থ্যাংক ইউ। আমি ব্রিজ সিস্টেমে এসে আমি অনেক লিডারদের বলতে শুনেছি যে এখানে প্রত্যেকটি মানুষ সৎ হয়ে ওঠেন, প্রত্যেকটি মানুষ এথিক্যাল হয়ে ওঠেন, প্রত্যেকটি মানুষ নিজেকে ছাপিয়ে ওঠেন। আমি বিশ্বাস করিনি, এখনো করি না। আমি এটা বিশ্বাস করি যে যেসব মানুষরা আগে থেকে সৎ থাকেন এবং আগে থেকে অত্যন্ত দৃঢ় প্রতিজ্ঞ হন এবং তাদের জীবনে অত্যন্ত স্বপ্ন সফল করার জন্য তারা মরিয়া হয়ে ওঠেন, তারা এখানে এসে সঠিক এক্সপোজার পান নিজেদের প্রকাশ করার জন্য। সেই জন্য ব্রিজ সিস্টেম আমার কাছে অত্যন্ত মূল্যবান। আমি আপনাদের আমার একটা ছোটবেলার গল্প বলি। আমি যখন ক্লাস 7-এ পড়তাম তখন আমি অঙ্কে একবার হাফ ইয়ারলি পরীক্ষায় 100-এ 0 পেয়েছিলাম। আমি আমার গ্রুপের অনেক মহিলাদের সাথে কথা বলেছি, অনেক লোকের সাথেও কথা বলেছি যারা ছেলেমেয়ের পরীক্ষা বলে আসতে পারেন না মিটিংয়ে। আমি কিন্তু যেদিন 0 পেয়েছিলাম, আমার মনে আছে আমার মা নিজে অঙ্কের টিচার, স্কুলে পড়াতেন, সবেমাত্র রিটায়ার করেছেন। আমার মার মনে হয়েছিল তার মেয়ে 0 পাওয়ায় পৃথিবীতে তার মাথার উপর আকাশ ভেঙে পড়েছে, আর বুঝি কোনোদিন কিছু হবে না। আমার বাবা আমাকে ডেকে নিয়ে গিয়ে আড়ালে বলেছিলেন, আমি এরকম 0 কত পেয়েছি, তুমি আবার হতে পারবে। আমার বাবা মা আজ এখানে বসে আছে। আমি কেন আপনাদের এই কথাটা বলছি, জীবনে যে কোনো দিন আপনার টার্নিং পয়েন্ট হতে পারে। সেই আমি তারপর থেকে কোনো দিন অঙ্কে সেকেন্ড হইনি। আমার মাস্টার ডিগ্রি কম্পিউটার অ্যাপ্লিকেশনে, যেখানে মাস্টার ডিগ্রিতেও 2টো অঙ্কের পেপার ছিল। আপনাদের প্রত্যেকের জীবনে যে কোনো দিন একটা টার্নিং পয়েন্ট হতে পারে। আই বিলিভ দ্যাট। এই ব্যবসাটা করতে এসে ছোট ছোট কতগুলো ঘটনার কথা আপনাদের বলবো, যেগুলো আমরা তুলে রেখেছিলাম শুধু আজকের দিনটার জন্য, যেদিন আমরা বলবো ঠিক করে রেখেছিলাম। সুগীত আর কাজল আজবানি একদিন ডায়মন্ড হিসেবে এখানে সেমিনার করতে এসেছিল। সেদিন আমরা মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম এরপরে আমাদের পালা, আমরা ডায়মন্ড যাব। আমি আজকে যে পোশাকটা পরেছি সেটা পর্যন্ত কাজল আজবানি যে ধরনের পোশাক ছিল সেটা আমি স্বপ্নের মতো নিজের মনে লালন করে এসেছিলাম। আমি নিজে 1 বছর ধরে এই পোশাকটা তৈরি করার স্বপ্ন দেখে আজকে ডায়মন্ড স্টেজে আপনাদের দাঁড়িয়ে কথা বলছি।
আপনারা যারা আজকে বসে এখানে স্বপ্ন তৈরি করছেন আমাদের দেখে, আমি বিশ্বাস করি তারাও যে কোনো দিন এখানে চলে আসবেন। শুধু আপনাকে বিশ্বাস করতে হবে। আর রোজ আপনাকে আমি বলি, বালিশে যখন শুতে যাবেন বালিশের নিচে আপনার স্বপ্নটাকে সোনার হরিণের মতো নিয়ে শোবেন, সকালবেলা আবার তাকে বের করে ছেড়ে দেবেন, তারপর সেটার পিছনে ছুটে বেড়াবেন। এইভাবে এই ব্যবসাটায় ডায়মন্ড চলে যাওয়া যায়। আরেকটা কথা বলি আপনাদের, আপনারা অনেকে জানেন যারা অনেকদিন ব্যবসাটা করছেন, যখন আমি 12% ছিলাম, 99-এর সেপ্টেম্বরের কথা বলছি, আমার একটা রোড অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাতে আমার দুটো হাঁটুতে অপারেশন করতে হয়েছিল। 4 মাস শুয়ে থাকার পর আমি যখন প্রথম গিয়েছিলাম এই ধরনের আরেকটা ফাংশনে, আমার মনে আছে নজরুল মঞ্চে, আমি এই 4 মাস যে কীভাবে কাটিয়েছি আমি জানি। আমি এই পজিটিভ অ্যাসোসিয়েশনটা মিস করতাম, আমার হাতছানি দিয়ে ডাকতো। আমি ডাক্তারের নির্দেশ উপেক্ষা করে, সেদিন 2 পায়ে আমার ব্যান্ডেজ ছিল, তবু আমি গিয়েছিলাম। আমি যখন কথা বলেছিলাম এবং আমি কথা বলে নামছি যখন, তখন আমার 2 হাঁটু থেকে ব্লিড করছিল। অনেকে আমার কাছে এগিয়ে এসেছিল, তারা আমায় এসে বলেছিল, সঞ্চিতা তোমার স্পিরিট দেখলে উদ্বুদ্ধ হতে হয়, আমাদের দারুণ লাগলো। তারপর তারা আমার সাথে ফটো তুলতে চেয়েছিল। আমি ঠিক করেছিলাম আমি ডায়মন্ড গিয়ে তাদের ডেকে আমার সাথে ছবি তুলতে দেব। আমার জীবনে এরকম অনেক ছোট ছোট ঘটনা আছে যেগুলো আমি আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব, যাদের কথা এই ব্যবসাটায় আসার পর না বললেই নয়, যারা আমাদের জীবনে নতুন মাত্রা এনে দিয়েছে। আমি প্রথমেই একটা কথা বলি, এই ব্যবসাটার অফার আমি আগেও পেয়েছিলাম, বহুবার পেয়েছিলাম, কিন্তু আমি ব্যবসাটা শোনার কথা পর্যন্ত প্রয়োজন মনে করিনি। কিন্তু শাশ্বতী, যাকে আমি বিশ্বাস করতাম, কারণ সে আমার সাথে পড়তো, সে সিনসিয়ার ছিল, সে পড়াশোনায় ভালো ছিল, সেই জন্য আমি এই ব্যবসাটা শুনতে গিয়েছিলাম এবং তার থেকে আমি চাকরিটা ছেড়ে দিতে পেরেছি, যে চাকরিটার জন্য আমার যথেষ্ট অহংকার ছিল। এবং আমি আপনাদের কথা বলি যে আমি যখন চাকরিটা ছাড়ার ডিসিশন নিলাম, সত্যি কথা বলতে কি, এই বিজনেসটায় ডিডি ইনকাম বা সিলভার ইনকাম আমার কাছে কোনোদিন লুক্রেটিভ মনে হয়নি। কারণ যেহেতু আমি আইটি ইন্ডাস্ট্রিতে ছিলাম, ওই পয়সাটা আইটি ইন্ডাস্ট্রিতে রোজগার করা সত্যি কোনো ব্যাপার নয়, কোনো দিন আমার কাছে ওটা লুক্রেটিভ মনে হয়নি। কিন্তু এই ব্যবসাটা করতে করতে আমি একটা জিনিস বুঝতে পেরেছিলাম যে এই ব্যবসাটা অনেক দূর যাওয়ার। আমি যখন চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিই, তখন অনেকে আমাকে জিজ্ঞেস করেছিল, সঞ্চিতা তুমি চাকরিটা ছেড়ে দিচ্ছ, তুমি জানো এই চাকরিটায় কোথায় যাওয়া যায়? তুমি কত টাকা পাচ্ছ ওখান থেকে? আমার চেক তোমার কত টাকা যে তুমি চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিচ্ছ? আমি তাদের একটাই কথা বলেছিলাম, তুমি বোধহয় আজকে আমি কত মাইনে পাই দেখছো, সেটার কথা ভেবে ভাবছো যে এটা কি খুব ভালো ডিল হচ্ছে, আমি চাকরিটা ছেড়ে দিচ্ছি। আমি কিন্তু জানি আমি চাকরিটা তো আমার অ্যাম্বিশন লেভেল কোথায়, আমি চাকরিটাতেও কোথায় যাব আমি জানি। আমি কিন্তু আমার চাকরির আগামী 20 বছরের ভবিষ্যৎকে হিসেব করে চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। ডু ইউ থিঙ্ক আই এম আ ফুল? এই ব্যবসাটা এরকমই। শাশ্বতী একমাত্র ও বলেছিল বলে আমি ব্যবসা শুনতে গিয়েছিলাম, তার থেকে এরকম জীবন বদলে গেছে। আর যাদের কথা না বললে নয়, আমাদের এতদিন অবধি ডায়মন্ডশিপ অবধি যারা গাইড করে নিয়ে এসছেন, দে আর আনাদার ফাউন্ডার্স এমারেল্ড কাপল, শুভাশিস এবং সুজাতা ঘোষ। শুভাশিস দা সুজাতার বোধহয় আমাদের কাছে একটু বেশি পাওনা। কারণ আমরা জানি, আর শুভাশিস দা সুজাতা জানে, ওরা যদি না থাকতো আমরা এই ব্যবসাটা ছেড়ে বেরিয়ে যেতাম। আমি আপনাদের প্রত্যেককে বলি, ওদের মতো একটা কাপল আমরা সবাই হই, যাদের জন্য অনেক ডায়মন্ড তৈরি হবে পৃথিবীতে। যারা ডায়মন্ড কাপলকে বেরিয়ে যেতে দেব না, ধরে রাখবো। এইভাবে আমরা ব্যবসাটা আস্তে আস্তে করেছি। অনেক ঘটনা ঘটেছে, অনেক জায়গায় মনে হয়েছে, আমাকে অনেকে বলেছে, অনেকে সাকসেসকে কিভাবে ব্যাখ্যা করেছে জানেন? আপনাদের আমি বলি, অনেকে সাকসেসকে ব্যাখ্যা করেছে, ও সঞ্চিতা অভিজিৎ ওরা পারবে না কেন, ওদের তো বাচ্চা নেই তাই জন্য ওরা করতে পেরেছে। আমি ভগবানকে একটা কথা বলি, আমি নিশ্চয়ই চাই আমার সন্তান হোক, তার সাথে আমি ভগবানের কাছে আরও একটা একই রকম প্রয়োজনীয় শর্ত আদায় করে নেব,
যে আমার যেন সেই অ্যাটিটিউড থাকে বাচ্চা হওয়ার পর আমি যেন সেই মুখোশের আড়ালে না লুকিয়ে পড়ি যে আমার বাচ্চা বলে আমি আমার গ্রুপের জন্য কিছু করতে পারছি না। এইরকমভাবে ব্যবসাটা করতে করতে রোজ স্বপ্নের সোনার হরিণটাকে বালিশের নিচে রাখতে রাখতে রোজ স্বপ্ন দেখতে দেখতে আমার মনে আছে ডক্টর ব্রেস একদিন সেমিনার করছেন, ডক্টর ব্রেস, মিসেস ব্রেস, ওনারা বলছেন আমি দেখব কে প্রথম ইস্টার্ন রিজিয়ন থেকে ডায়মন্ড যায়। অভিজিৎ আর আমি মনে মনে প্রতিজ্ঞা করেছি এটা আমরা, মনে মনে। আপনারা প্রত্যেকে পারেন, কিন্তু আপনাদের মনে মনে প্রতিজ্ঞা করতে হবে আর রোজ রাতে শোবার আগে রেখে শুতে হবে আর বের করে সকালবেলা একবার দেখে ছেড়ে দিয়ে ওটার পেছনে ছুটতে হবে। আমরা এইভাবে আস্তে আস্তে কাজ করতে করতে একটু একটু করে ডায়মন্ডশিপ পেয়ে গেছি। সত্যি কথা বলতে কি, ডায়মন্ডশিপ পাওয়ার পর আমি যদি বলি কীরকম আমাদের জীবন, সেই সম্বন্ধে আপনাদের দু একটা কথা বলি, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আমরা ডায়মন্ড হওয়ার পর অ্যামওয়ে থেকে একটা ইনভিটেশনাল ট্রিপ পেয়েছিলাম, অ্যামওয়ে ডায়মন্ড ইনভিটেশনাল ট্রিপ। এডা সিটি, মিশিগান আর লাস ভেগাস, গ্র্যান্ড ক্যানিয়ন দেখতে গিয়েছিলাম, আমার স্বপ্নের জায়গা। আমি যখন এই অফারটা পেয়েছিলাম ওদের কাছে, আমার বন্ধুদের বলেছিলাম, আমার বন্ধুরা অনেকে বলেছিল তোর তো হাঁটুতে খুব অসুবিধে, ওটা অনেকটা হাঁটতে হয়, তুই পারবি যেতে? আমি ওদের একটাই কথা বলেছিলাম, দেখি, ভয় পেয়েছিলাম। বিল পিকনিকে জিজ্ঞেস করেছিলাম আমরা কিভাবে যাচ্ছি, ওটা কি অনেক হাঁটতে হয়? বিল পিকনিক আমাকে বলেছিল দুধ তোমাদের হাঁটতে হবে কেন, আমরা তো তোমাদের হেলিকপ্টারে নিয়ে যাব। তাই করেছিল ওরা। আমরা লিমুজিন চড়ে গিয়ে হেলিকপ্টারে উঠে গ্র্যান্ড ক্যানিয়ন, আপনাদের প্রত্যেকের জন্য এইসব হাতছানি অপেক্ষা করে আছে। ডায়মন্ড যাওয়ার পর কীরকম হয় জানেন জীবনটা? আপনারা সবাই দেখেছেন, সবাই জানেন একটা গান, এসে হীরের দেশে দেখে হীরের চমক, ওই রকম একদম। ওই গানটা যদি রোজ ভাবতে পারেন তাহলে ডায়মন্ডশিপ ওরকম খুব জমে যায়। তারপরে আমরা মিশিগানে গিয়েছিলাম, অ্যামওয়ে গ্র্যান্ড প্লাজা হোটেলে ছিলাম, ওদের নিজস্ব হোটেল, অ্যামওয়ের নিজস্ব হোটেল, সেখানে আমরা ছিলাম। সেখানে আরও সব ফাউন্ডার্স, ক্রাউন অ্যাম্বাসেডার, তারা সবাই এসেছিলেন, আমাদের তাদের সাথেও দেখা হয়েছিল। দারুণ এক্সপিরিয়েন্স, কি বড় আর্টিস্ট্রি বিউটি ইনস্টিটিউট। আর এবারেই প্রথম, এটাই প্রথম অফিসিয়াল ডায়মন্ড ইনভিটেশনাল ট্রিপ ছিল বলে এবারেই প্রথম ওখানে ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ অন্যান্য দেশের সাথে হয়েস্ট করা হয়েছিল, যেটার আপনাদের পক্ষ থেকে আমরা সাক্ষী হয়ে আছি। দারুণ, এটা আপনাদের আমি বলতে পারি। পরে আমরা আরেকটা ইনভিটেশনাল ট্রিপ পেয়েছিলাম, এটা ব্রিট ওয়ার্ল্ডওয়াইডের তরফ থেকে। এবং আমি বলি কি, যখন আমরা 29শে আগস্ট আমাদের যখন ওখানে হ্যান্ড রেজিং হচ্ছে বাল্টিমোরে, বিল ব্রিট স্বয়ং পেগি ব্রিট তারা আমাদের হ্যান্ড রেজ করছেন, আমার তখন মনে হচ্ছিল, আমার প্রত্যেকের, আপনাদের সবার মুখ মনে পড়ছিল যাদের যাদের আমি পার্সোনালি চিনি। আমার মনে হচ্ছিল কোনোদিন এরা যদি এখানে আসে তাহলে আমার ভীষণ ভালো লাগবে। এবং আমার মনে হয় শুধু বিল ব্রিট, পেগি ব্রিট আপনার হাত রেজ করবে বলে আপনার একবার বাল্টিমোর এফিডি ঘুরে আসা উচিত। থ্যাংক ইউ। এইরকমভাবে ছোট ছোট ঘটনা ঘটেছে। আরও একটা কথা বলি, গ্রুপের কথা বলবো, আপল্যান্ডের কথা বলবো। গ্রুপের মহিলারা আমার কাছে এসছেন অনেক সময়। শাশ্বতী দেখবেন ওর ক্যাসেটে একটা কথা বলেছে, একটি মেয়ে বলেও আমাকে বর্ণনা করেছে, ওর ক্যাসেটে বলা আছে। আমি ওকে বলেছিলাম, শাশ্বতী তো শিলিগুড়ির মেয়ে ছিল, ও যখন এখানে এসেছিল ও একটাই কথা বলেছিল, আমার মনে আছে একদিন বাসে উঠতে পারছিল না, আমি শাশ্বতীকে বলেছিলাম, শাশ্বতী তোকে এভাবেই করতে হবে, হয় তুই এভাবে কর, নাহলে তুই এই যুদ্ধটা ছেড়ে দে। ও কিন্তু এই কথাটা বলেছে। আমার গ্রুপের মেয়েরাও যখন আমার কাছে আসে আমি তাদের কাছে একই স্পিরিট দেখাই আজও। তারা যদি আমার এসে বলে সঞ্চিতা দি আমি মনে হচ্ছে পারবো না, আমি তাদের বলি তুমি পারবে, কাল সকালে আমি যেন তোমার কাছ থেকে একটা ফোন পাই, সঞ্চিতা দি আমি পেরেছি এই কথা বলে। আমি আপনাদের প্রত্যেকের কাছে একটাই কথা বলি যে আপনাদের নিজেদের আগে বিশ্বাস করতে হবে আপনি পারেন, এবং সকালবেলা নিজের সাথে একবার কথা বলুন, হ্যাঁ আমি পেরেছি। দেখবেন আপনারা প্রত্যেকে পারেন। কেউ পৃথিবীতে এক্সেপশনাল কিচ্ছু না, প্রত্যেকে এক্সেপশনাল হয়ে ওঠে তার নিজস্ব কিছু গুণে, এবং আপনারা প্রত্যেকে তাই হতে পারবেন। আর আমি যার হাতে মাইক তুলে দিতে যাচ্ছি সে যদি না থাকতো তাহলে এই ব্যবসাটা এত অল্প সময় এখানে আসা আমার সম্ভব হতো না। কারণ এই ব্যবসাটা জয়েন করা একটা ডিসিশন, আর এই ব্যবসাটা তৈরি করব ইজ আ সেপারেট ডিসিশন। আমাদের ক্ষেত্রে যেটা প্রথম দিনই একই সাথে দুটো ডিসিশনই ঘটেছিল, এবং সেকেন্ড ডিসিশনটা যে নিয়েছিল যে এই ব্যবসাটা করতে হবে, আসুন আমরা তার কাছে শুনি। তার মতো উইনিং ক্যারেক্টার
আমি খুব কম দেখেছি। হি ওয়াজ ভেরি কম্পিটিটিভ ফ্রম দ্য ভেরি বিগিনিং। আমার যেটা মনে হতো, আমি বরং ওকে বলতাম, অভি তুমি অন্যদের সাথে কম্পিট করো না, তাহলে তুমি ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে। বেটার তুমি নিজের সাথে প্রতিদিন কম্পিট করো, যাতে তুমি কালকে তোমার আজকের লোককে হারিয়ে দিতে পারো। থ্যাংক ইউ। আসুন আমরা অভিজিতের থেকে শুনি। জয়েন তো করে ফেললাম, করে দেবার কাজ করতে হবে। গেলাম, ভাবলাম এবার প্ল্যান ট্যান শিখি, একটু প্ল্যান ট্যান দেখাবো। দু একটা মিটিং ফিটিং শুনলাম, প্ল্যান ফ্ল্যান শিখলাম। প্ল্যান শেখার দিকে মন ছিল, কারণ মিটিংয়ের প্রতি প্রথম দিন থেকে ভালোবাসা এসে গেছিলো। কাজ তো মিটিং তো ভালো লেগে গেল। মিটিংয়ে ভালো লাগার পর বুঝলাম তাহলে কাজ করতে হবে, কাজ করবার জন্য শিখতে হবে, তো মিটিংয়েই যেতে হবে। প্ল্যান শিখতে চলে যেতে লাগলাম বিভিন্ন ওপেন মিটিংয়ে, শিখতে লাগলাম প্ল্যান। এবার এখানে সামনের সারিতে বহু লিডার বসে আছেন, যাদের কাছে আমরা শিশু, তখন আমরা জাস্ট শিখছি তাদেরকে। এদের সবার হাত ধরে ধরে আমাদের বিজনেসটা শেখা, এদের সবার প্ল্যান ট্যান শুনে কিছু কিছু শিখতে লাগলাম। কিন্তু মুশকিলটা কোথায় জানেন তো? এডিট করতে পারতাম না। এ বড় কেলেঙ্কারি অবস্থা। লম্বা একখানা প্ল্যান তৈরি হয়েছে, মনে তো রাখা যায় না অত লম্বা প্ল্যান। লিখছি তো লিখছি, লম্বা হয়ে গেছে। এবার প্রসপেক্টের সামনে কি করা যায়? প্রথম আর লজ্জা করতে, সামনে দেখে দেখে বলবো, এরকম করে দেখছি আর বলছি, এরকম করে দেখছি, লাস্টে ল্যাজের মতো লম্বা হয়ে ঝুলছে একটা প্ল্যান। ভাবুন কি অবস্থায় প্ল্যান দেখাচ্ছি। ওরকম প্ল্যান শিখলাম, কিন্তু শিখলে কি হবে? ডাকবো কি করে লোককে? ভীষণ লজ্জা। ও বাবা, আমি পারি না, সঞ্চিতা তুমি ডেকে দাও, এরকম অবস্থা। কিছুদিন ডাকতে কিরকম প্রেস্টিজ পাংচার। বিশ্বাসের অভাব ছিল তো, বুঝতাম না কি করছি। আস্তে আস্তে উপলব্ধি হতে লাগলো। একদিন যখন চিন্তা করলাম, আচ্ছা যদি না ডাকি, কেউ যদি বিজনেসটা না করে, বিজনেসটা যদি না হয়, তাহলে আমাকে প্রতি পদে কি লজ্জিত হতে হবে না? একটা দোকানে যাব, ডিসকাউন্ট দিন, জিনিস কমান। কাউকে স্কুলে ভর্তি করা বা কিছু, সেখানে একটু। আবার কোথাও কিছু কিনতে যাওয়া, সেখানে। প্রতি ক্ষেত্রে আমাকে মাথা নিচু করে লোকের সামনে বলতে হচ্ছে আমার যথেষ্ট পয়সা নেই, সেই জন্য প্রতি ক্ষেত্রে বলতে হয়। তো সেটা কি খুব বড় লজ্জার নয়? জাস্ট লোককে একটা অফার দেওয়া, তাও কিছু মানুষ খুন করার অফার দিচ্ছি না, সর্বনাশ করার অফার দিচ্ছি না, কোনো হেল্প চাইছি না। আমি জাস্ট মন্দিরের পূজারীর মতন প্রসাদ বিতরণ করছি। তাতে কেউ নিল কি না নিল, আমার লজ্জার কি আছে? ভাই নেবে না নেবে, হ্যাঁ কি আছে? যেটা সেদিন বুঝলাম, ডাকতে শুরু করলাম। ডাকলেই কি আর লোকে আসে? 24 জনকে ডেকেছি। ও সেজে গুজে, সেন্ট পাউডার, লিপস্টিকটা শুনছিলাম মেখেছে, তো সব মেখে বেঁকে দাঁড়িয়ে আছি। আজকে ফাটিয়ে দেবো একদম প্ল্যান দেখিয়ে। একটি কাপল এসছে, তাও সে বসে শুধু এরকম করে ব্যায়াম করছে, ঘাড় ঘোরাচ্ছে। আশেপাশের সিটগুলো সব খালি তো, দেখছে চারদিকে কেউ নেই। আমি দেখলাম, আমিও তো দেখছি কেউ নেই, কি করা যায়? আমি ফোন করলি, কি আসছিস না, কি আসছিস না? একটা বন্ধুকে ফোন করলাম, বললো আসছি তো। স্টার্টও দিয়েছে স্কুটারে, মোবাইলে ফোন করেছি, শুনতে পাচ্ছি স্কুটার আওয়াজ। আমি শুনতে বললাম আসছে, আসলো। লস্ট অ্যাট ট্রানজিট, কোথায় আসলো কেউ জানে না, আমার বাড়িতে আসেনি। কি করা যায়? বাড়িতে এক পিসি এসেছিলেন, আমি বললাম তুমি চলো বসে। সে পিসি জীবনে করবে না বলে দিয়েছে। তবু আমি বলে, স্যার বলে যাবো কেন, আমরা বিজনেস করতে না, আমি কিরকম বলি দেখতে। আচ্ছা তাহলে ঠিক আছে। হাতে একটা ম্যাগাজিন নিয়ে চলে আসলো দেখতে। বাড়িতে দুধওয়ালা এসেছিল। আমি বললাম এরপরে কোথায় যাবে? কোথাও না। ব্যাস, আর যাবে কোথায়? ফেঁসে গেল বেচারা। আমি বললাম চাকে বেড় যাও আবার। বলে কেউ আমরা কেউ ছাড় বাবা, চা খেতে পাবি, বস। ভিড় বাড়াতে হবে, তখন ওইসব করে বিজনেস করতাম। প্ল্যান দেখালাম, কিচ্ছু জানি না। লম্বা একখানা 4 ঘন্টার প্ল্যান প্রথমটা হয়েছিল, ভাবতে পারেন 4 ঘন্টা। লোক উঠতে পারেনি, কিন্তু এক্সাইটমেন্ট কি বাপরে বাপ! কারণ বিজনেসটাকে ভালোবেসেছিলাম। ভালোবাসলে এই বিজনেস না হয়ে যাবে না। যতদিন আমি বিজনেসটার মধ্যে ঢোকার চেষ্টা করব, বিজনেসটা করবার চেষ্টা করব, বিজনেসটা হবে না। যেদিন বিজনেসটা আমার মধ্যে ঢুকে পড়বে, বিজনেসটা হতে বাধ্য। তো এই জিনিসটা প্রথম দিন থেকে ভালোবেসে ফেলেছিলাম বিজনেসটাকে, তো সেই জন্য শুরু করে দিলাম। এবার দিব্যি ওই রকম লম্বা প্ল্যান দিকে রাস্তায় কন্টেনার নিয়ে পড়েছি, তাতেই লোকে এক্সাইটেড হয়ে গেছে কন্টেনার শুনে। আরে কি আছে, আমার আনন্দটা আমি দেখে দিচ্ছি। এখন তো আরো সোজা হয়ে গেছে প্ল্যান শো। অনেকে আমরা প্ল্যান শো করতে ভয়টাই পাই, আমার ভয়টাই করেনি। কি আছে, পারবো না বয়ে গেছে। দেখে দেখে তো বলছি, চোথা দেখে তো বলবো, কি আছে ভয়ের? আপনারা তো এখন তাই করতে পারেন, ফ্লিপচার্ট দেখে দেখে। না অভিজিৎ, আমার তো হাত নেই, ফ্লিপচার্ট উল্টোবো কি করে? আরে দূর, ওকে বলুন উল্টোতে প্রসপেক্টকে। কিচ্ছু নেই এখন আর, ওই তো সোজা ব্যাপার। ওইটা করতে কত কাঁপুনি, কত ভয়। দেখাবো কি? আমি প্ল্যান দেখাতে যাচ্ছি, আমাকেই প্ল্যান দেখিয়ে দিল। ব্যারাকপুরে থাকতাম তখন। ব্যারাকপুরের প্রতিটা লোক দেখলাম জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স একদম মাস্টারপিস, কিন্তু চাকরি পায় না কেন জানি না। ভাগ্যিস আমার চাকরির পরীক্ষায় ওগুলো আসেনি, হলে আমিও চাকরিও পেতাম না। কেলেঙ্কারি অবস্থা হয়ে যেত। অ্যামওয়ে সম্বন্ধে আমরা কিছু জানতাম না, আর সব লোক এলাকার সবাই সব জানে।
অনেকে আমাকে এসে বলে আমার না ওখানে সব জেনে গেছে আমার বন্ধুরা। আমার বন্ধু কি, বন্ধু শত্রু নিউট্রাল সবাই জানতো। কিছু বলতে করলেই বলে দিত, সে প্ল্যান দেখিয়ে দিত। এক একজন এক এক রকম প্ল্যান। কিন্তু দুঃখের বিষয় আজও তারা ট্রেনে ঝুলছে, বাসে ঝুলছে, ফাটা চটি ছেঁড়া কি বলবো আর, গামছা বলতে ভালো লাগে না, গেঞ্জি পরে অটোর লাইনে দাঁড়িয়ে আছে এখনো। সব জেনে শুনে পণ্ডিতজির মতন দাঁড়িয়ে আছে বাবু। সেই জন্য এই বিজনেস খুব জানতে হবে না। আপনারা যারা খুব বেশি জানেন না আপনারা ডায়মন্ড হবেন, কিন্তু বেশি জেনে গেলে কেলেঙ্কারি। না জেনে জেনেই করতে লাগলো, মজা লাগতে লাগলো, দারুণ। কোথায় কি বলবো লোককে, ফেসে গেছে অভিজিৎ। কে ফাঁসালো? কিরিটি শাশ্বতী দিয়েছে তো, মাথাটা মুড়িয়ে ঘোল ঢেলে দিয়েছে। আচ্ছা ফাঁসিয়েছে তো ওরা ফেসে বসে আছে কেন? লেটা ওদের একটা যুক্তি হতে। ওদের আপলাইন কে? বললাম সুভাষিস। বলো ওদেরকে ও ফাঁসিয়েছে। বললাম মামা বিল বিট অব্দি সব কটা ফেসে বসে আছে, পাগল না বোকারে ভাই? তো আমরা ঠিক আছে হতে পারে, কোম্পানি কিন্তু থাকবে না, পালিয়ে যায়। এইসব কোম্পানি আসে যায় আসে যায় আসে যায়। আমরা যাক না, আমাকে তো নিয়ে যেতে পারবে না, আমি তো থাকবো। কি আছে রে ভাই, যাবে যাবে বয়ে যাবে, কিন্তু যেটা দিয়ে যাবে যাবার আগে ব্রিড সিস্টেম, সেইটা দিয়ে আমি জীবনে যে কোনো ক্যারিয়ারে সর্বোচ্চ চূড়ায় উঠতে পারি। কি এসে যায়? অদ্ভুত অদ্ভুত কথা অনেক শুনতে লাগলাম। স্যার অ্যামওয়েকে এমু পাখি বানিয়ে তার পিঠে চড়িয়ে উড়িয়ে দিল পর্যন্ত। মানে সে বন্ধুরা যা বলেছে বলবার নয়, আত্মীয় স্বজনরা সে মাথায় হাত বুলিয়ে তোর দ্বারা হবে না, না অনেক কিছু কথা বলেছে। আমি এদের কারুর দোষ দিই না, এদের কারুর কোনো দোষ নেই। সত্যি কথা বলতে কি জানেন, কোথাও থেকে কোনো ভুল ধারণার বশবর্তী, এদের প্রি অকুপাইড আইডিয়া কিছু আছে যার জন্য এরা এগুলো বলে। এদের দোষ নেই, আমাদেরও হয়তো ছিল, আমরা আজকে এখানে চলে এসেছি বলে। কিন্তু এরা আসেনি, সেই জন্য এরা জানে না। আমরা যদি প্রপারলি বোঝাতে পারি, দেখাতে পারি, কোনো সমস্যা নেই। আজকে বুঝবে না, কাল বুঝবে, কারোর সঙ্গে আমরা ঝগড়া মারপিট করবো না। প্রথম প্রথম রাগ হয়ে যেত, এমন এক একটা কথা বলতো, কোম্পানিকে চিট, আমাকে চিট, ব্রিড সিস্টেমকে চোর, কিনা বলতো, মানে এক জমি এক কানের গড়ায় দিন দেবো না। কিন্তু হাত এরকম করলে এরকম এরকম করে আনাবি দেবো, দেবো না। কারণ দিলে ওই লোকটা 5 বছর পর আমার ফ্রন্ট লাইন হয়ে জয়েন করবে না। আজকে করছে না, ওর দোষ নেই। আজকে তোর দোষ একেবারেই নেই। আলটিমেটলি একদিন এই বিজনেসে থাকতে থাকতে বুঝতে পারলাম কারুর দোষ কিছু নেই। দোষ যত নন্দ ঘোষের, আমার। প্রবলেমটা সবটাই আমার মাথার ভেতরে, আমার মগজের প্রবলেমগুলো। চারপাশে কোনো প্রবলেম বলে কিছু হয়ই না পৃথিবীতে। আমরা কোন দৃষ্টিভঙ্গি থেকে দেখছি, দ্যাট ইজ দ্য মেন প্রবলেম। বিশাল অডিটোরিয়াম, সেখানে সব হই হই করে মিটিং হচ্ছে, সেখানে সব কিছু হচ্ছে। পাশে ডায়মন্ড লাউঞ্জ আমাদের, সেখানে আমরা বসে খাচ্ছি দাচ্ছি, খাবার দাবার সব ড্রিঙ্কস মানে আবার ওই ড্রিঙ্কস ভাববেন না। তা সেই সব সাজানো টাজানো আছে, খাচ্ছি। আচমকা একজন সৌম্য দর্শন ভদ্রলোক সামনে চলে আসলেন, এসে হাত বাড়িয়ে দিলেন। হাই নিউ ডায়মন্ডস, আই এম জন সেস্টিনা। জাস্ট ভাবতে পারছেন, একজন মাল্টি মিলিয়নিয়ার, কত বড় মানুষ, তিনি এসে আমাদের সঙ্গে পরিচয় করছেন। ভাবতে পারছেন, আমাদের সঙ্গে নয়, চিন্তা করুন আপনাদের সঙ্গে পরিচয় করছে। সরি। তারপরে একজন রোগা মতন, একটু বেশ টান টান চেহারা, তিনি আসলেন, চোখে চশমা। তিনি এগিয়ে এসছেন, একটা বোটাই পরে আমার মতনই, আস্তে করে সামনে এগিয়ে এসছেন, এসে আমাদের সঙ্গে আলাপ করছেন। আমরা জানলাম ওনার নাম, ওনার ডিগ্রি জানেন, একটা গোটা নোটবুকে ধরবে না। উনি একজন নোবেল নমিনি, ডক্টর হ্যাল নোবেল। কাদের সঙ্গে বসেছি? রন পুরিয়ার, রেক্স রেনফ্রো, যিনি পুরো ওখানটা কন্ট্রোল করছিলেন, পুরো ব্যাপারটা যিনি কন্ডাক্ট করছিলেন। আরো মানে আমাদের ইন্ডিয়ান লিডারদের তো মানে যাদেরকে আপনারা এখানে দেখেছেন চেনেন, প্রত্যেকে ছিলেন সেখানে। তাদের সঙ্গে বসছি, এরকম পায়ে চাপড়ে দিয়ে গল্প করছে, পিঠে চাপড়ে দিচ্ছে, চুল টেনে দিচ্ছে, কি না করছে। ইয়ার্কি মজা হয়। ওই আপনাদের মতো শুধু বসে বসে ঘামতে আর কষ্ট করতে হয় না। ডায়মন্ড লাউঞ্জে আলাদা ব্যাপার, ঠান্ডা ফান্ডা থাকে, সেখানে সব আড্ডা ইয়ার্কি হয়, প্রচুর মজা। আমাকে এক ভদ্রলোক ডাকলেন, ডেকে আমাকে জিজ্ঞেস করলেন, আমার ব্যাকগ্রাউন্ড ছিল কেমিস্ট্রি। এবার বলতে পারেন কেন কেমিস্ট্রি, আমি জানি না। লোকে বলেছিল কেমিস্ট্রিতে চাকরি পাওয়া যায় বলে কেমিস্ট্রি। এই কেমিস্ট্রি বলতে আমার কোনোদিন ভালো লাগতো না, কেমিস্ট্রিতে চলে গেছিলাম। এবার সেই তিনি কেমিস্ট্রি নিয়ে আমাকে নানা রকম বোর্ড টোর করে লাস্টে পুরো বুদ্ধু বানিয়ে আমার আঙুলগুলো মাখনের মধ্যে ডুবিয়ে দিলেন। হাত ময় মাখন মেখে ভূত সেজে আমি ঘুরছি, কান্তি ফান্তি সব হেসে গড়াগড়ি খাচ্ছে, তিনি হেসে গড়াগড়ি খাচ্ছেন। সেই ভদ্রলোক মাথায় গুলি খেয়েছিলেন। একটা পা একটু প্রবলেমেটিক, একটা হাতে প্রবলেম আছে, মুখে প্রবলেম আছে, তার ডাবল ডায়মন্ডের রেকগনিশন দেখলাম ওখানে। তিনিও এই অবস্থায় ডাবল ডায়মন্ড চলে গেলেন, ডায়মন্ড অবস্থায় গুলি খেয়েছিলেন। জন ক্রো। এক ভদ্রলোকের সঙ্গে আলাপ হলো, 81 বছর বয়স, চায়না থেকে গিয়েছেন, ব্র্যান্ড নিউ ডায়মন্ড, এই বয়সে টেনাসিটি, জাস্ট চিন্তা করুন। আর আমাদের এখানে অনেক ইয়াং ছেলেপিলে আছে, বলে অভিজিৎ আমার 25 বছর বয়স হয়ে গেল, আর কি আমি বাঁচবো ডায়মন্ড হওয়া অবধি?
অদ্ভুত সব ব্যাপার, ও মজা লাগে শুনলে। মজার না বিজনেসটা? মজা লাগে তো? দারুণ মজার বিজনেস, সবেতে মজা, না করতে পারলেও মজা, করতে পারলেও মজা, এটাই মজার। এ অদ্ভুত বিজনেস। যারা কিছু করে না তারা দেবেন এক্সাইটেড, হাত পাত নাড়ছে, দারুণ মজা। কিন্তু এইটুকু জানি, আজকের এই মিটিংটার পর থেকে এই ঘরে অন্তত যারা আমরা সুযোগ পেয়েছি আসবার, আমরা আর পেছন ফিরে তাকাবো না। আজ থেকে আমাদের বিজনেস শুরু হচ্ছে। তারপরে স্টেজের মধ্যে হ্যান্ড রেজিং হলো, সবকিছু হলো, ব্যাংকোয়েট ডিনার গেছি। আরে মাথার মধ্যে টকাস করে একটা এসে কি লাগলো, আমি তাকে দেখি পাউরুটির টুকরো। কে মারে পাউরুটির টুকরো? সব বেটাকে ছেড়ে দিয়ে ওই বেটাকে ধরে, কি কুমারকে সবাই ধরে, ও মজা করে বলে নিশ্চয়ই কুমার। এবার কুমারের দিকে সন্দেহের চোখে তাকাচ্ছি, করতে করতে আলাপ করছি সবার সঙ্গে। এক ভদ্রলোকের সঙ্গে আলাপ হচ্ছে, হ্যান্ডশেক ফ্যান্ডশেক করলাম। উনি আমাকে বলছেন দাঁড়াও আমার হাতে টিপ দেখাবো তোমাকে, বলে পাউরুটির টুকরো ছিঁড়েছেন, বলছে আমার ডাউন লাইন এমারাল্ডকে কিরকম মারি দেখো। তো ওখান থেকে টাকাস করে ঠিক টিপে, আমি বললাম বুঝতে পারলাম কে মেরেছে, চার্লি লিডার্সও। আরে চার্লি ইনকাম ট্যাক্স অফিসার হয়ে শুধু লোকের কাছ থেকে কি করে ট্যাক্স আদায় করতে হয় খাবলে খাবলে পয়সা কেড়ে নিয়ে এসেছি। এখন কিন্তু লোকে কি করে পয়সা পায় সেই চেষ্টা করছি কনস্ট্যান্ট, আর খাবলে খাবলে কাটছি আপনাদের সবার ভালোবাসা। দ্যাট ইজ বিজনেস। এরকম লাইফস্টাইল পেলাম, কিন্তু এটাই কি সব? এইরকম দারুণ জিনিস দেখা ফেকাই কি সব? এগুলো পাওয়াই কি সব জীবনে? আলটিমেটলি বিজনেসটা করছেন কেন? এগুলো পাওয়ার জন্য পেয়ে পেয়ে বোর হয়ে যাবেন, যেমন কান্তি, বিলবিট এরা সব হয়ে গেছে, বোর হয়ে গেছে পেয়ে পেয়ে। আসল জিনিস কিন্তু একটা উদ্দেশ্য থাকা দরকার আমাদের জীবনে। কিসের জন্য আমরা ব্যবসা করছি, আসল উদ্দেশ্য একটা কিছু থাকবে। আমরা কিন্তু ব্যবসা করি টু আর্ন রেসপেক্ট, অ্যান্ড দ্যাট উইল অনলি মোটিভেট ইউ। After all, money will become redundant, and only respect can motivate you throughout your life. Respect. To earn respect, you can build this business. কি পাবেন জাস্ট ভাবতে পারছেন না। জাস্ট আমি যেগুলো বললাম চিন্তা করুন, সেখানে নিজে আছেন, কিন্তু ওটাই সব না। কত লোকের লাইফ পাল্টাচ্ছেন, জাস্ট চিন্তা করুন। কত মানুষের জীবন পাল্টে দিচ্ছেন। আপনি ভাবছেন শুধু এই বিজনেসে পাল্টাচ্ছেন, না, আপলাইন ডাউনলাইন ক্রস লাইন না, প্লাস তার সঙ্গে আরো পৃথিবীর বহু লোককে আমরা বড় লোক করছি। কটা লোক আমার আপনার জন্য চাকরি পাচ্ছে চিন্তা করুন, কটা লোক আমার আপনার জন্য ব্যবসা করে খাচ্ছে চিন্তা করুন। আজকে ওখানে ক্যাটারিং এর ব্যবসা চলছে, আজকে এখানে এই টিভি ওয়ালার ব্যবসা চলছে, এই মাইক ওয়ালার ব্যবসা চলছে, বোর্ডের ব্যবসা চলছে, মার্কারের ব্যবসা চলছে, ড্রেসের ব্যবসা চলছে। কিসের ব্যবসা চলছে না আমাদের জন্য? পৃথিবীর তাবর তাবর সব ব্যবসা আমরা চালিয়ে দিচ্ছি। একটা ব্যবসার মাধ্যমে দুনিয়া পাল্টে দিচ্ছি। আপনি সব পেতে পারেন এই বিজনেস থেকে, গাড়ি বাড়ি সব কিছু পেতে পারেন, কিন্তু আলটিমেটলি বিরাট কিছু পাবেন এই জিনিসটা থেকে। তো এই পথে একজন যিনি টিকেছিলেন, তিনি একজন রিজিয়নাল ম্যানেজারের চাকরি করতেন, একজন ইঞ্জিনিয়ার ছিলেন। আচমকা এই ফেব্রুয়ারি মাসে তার সেরিব্রাল হয়, তিনি বিছানায় শয্যাশায়ী হয়ে পড়েছিলেন। চাকরি কিন্তু ছিল না। কত পাওয়ার সেদিন আমি বুঝলাম বিজনেসটার। একটা লোক যে কিছু করতে পারছে না, টোটাল বিছানায় শুয়ে আছে, যে কোনো সময় যে কোনো মানুষের হতে পারে। সেরিব্রাল কিন্তু এটা এক ধরনের জিনিস, অ্যানাটমিক্যাল প্রবলেম কারুর থাকতেই পারে। মাথার মধ্যে বেলুনের মতন ফুলে থাকে, আর্টারি যে কোনো সময় একদিন ফেটে যাবে। কার কোন বয়সে কবে ফাটবে প্রোগ্রাম করা থাকে আমরা আগে থেকে কেউ জানতে পারি না। যে কোনো মানুষ যে কোনো সময় শুয়ে পড়তে পারে। উনি শুয়ে পড়েছিলেন, কিন্তু ওনার রোজগার বন্ধ হয়নি, উনি মোটা টাকা রোজগার করে গেছেন শুয়ে শুয়ে। দ্যাট ইজ দিস বিজনেস। তিনি হচ্ছেন আমার নিজলা করে তুলে নিয়ে এসেছিলাম বিজনেসটা করানোর জন্যে। রিসার্চ কেমিস্ট হিসেবে কাজ করতো আমারই প্রিয় বন্ধু স্বপন আর মুন্না অধিকারী, তার মিসেস হাউস ওয়াইফ। বলেছিল আমার এখন টাকা নেই, জমি বেচে তারপর আমাকে করতে হবে। জমি একটা আছে বেচবো, আজও সেই জমি আছে কি নেই খোঁজ রাখতে পারে না, এমন অবস্থা হয়েছে। বলি সব মূলে কিন্তু আমাদের এইটা। আমরা যদি নিজেকে হারাতে পারি আমাদের সব হবে। আমরা পারবো, আমরা অনেক কিছু করতে পারি। আমরা সবাই মিলে যদি করি, সবাই মিলে যদি মন প্রাণ লাগিয়ে করি, আগুন জ্বালিয়ে দিতে পারি। জাস্ট আমি 4 জনকে স্টেজে দেখে নেবো। প্লিজ প্লিজ চলে এসো তোমরা। আমাদের প্যারেন্টসদেরকে আজকে আমরা এখানে পেয়েছি এবং কান্তিগালার পারমিশন নিয়ে আজকে তাদেরকে একবারের জন্য, এক মুহূর্তের জন্য আমরা স্টেজে তুলতে চাইছি। দেখুন তাদের চোখগুলো শুধু লক্ষ্য রাখবেন। আমার বাবা মাও এসছেন, সঞ্চিতার বাবা মাও আজকে এসছে। তাদের চোখগুলো দেখুন, তাদের মুখটা দেখুন। আপনি যদি চান আপনার বাবা মা ছেলে মেয়েদের মুখ এরকম হোক, তাহলে সেরকম ভাবে ব্যবসা করুন। দেখুন মুখগুলো দেখুন,
চান না আপনার আপনার ভালো লাগার লোকগুলোর মুখ এরকম হোক। শুধু তাই না, সামনের বছর রাজকীয় হালে অ্যামওয়ের সঙ্গে আমরা এদেরকে পাঠায় নিয়ে যাচ্ছি। এইগুলো স্বপ্ন হতে পারে না? আমার স্বপ্নের জন্য আমি খাটতে পারি না, জান কবুল করতে পারি না? পারেন? চেঁচালে হবে না, মনে মনে ডিসিশন নিন, যেন আজকের পর থেকে আপনার বাবা মা আপনার ছেলে মেয়েদের কোনো অভাব না রাখতে পারেন, কোনো কিছু যেন কোনোদিন আর অভাব না থাকে। আগুন জ্বেলে দিতে পারি আমরা, আমাদের মধ্যে কি নেই? আছি? কোরিয়া থেকে আছেন আমার সঙ্গে? থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ। গো বিয়ন্ড ক্যাম্প, উই লাভ ইউ অল অ্যান্ড গড ব্লেস ইউ। আমরা সবাই একসঙ্গে সামনের বছর এফইডিতে আমরা সবাই থাকবো, কিন্তু ওইখানে দয়া করে থাকবেন না, ওগুলো অন্য লোকেদের জন্য ছেড়ে দিন। আমি চাই আপনারা আমাদের সঙ্গে এখানে থাকবেন, একসঙ্গে নাচবো। রাজীব, থ্যাংক ইউ ভেরি মাচ।